হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের আগামীর নির্বাচনকে কেন্দ্র করে ভারত ইস্যু একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। দুইটা ঘটনা সামনে এসেছে। চলুন একটু দেখে আসি শুরুতে যে ভারতের পক্ষ থেকে তারেক রহমানকে একটি চিঠি প্রদান করা হয়েছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে যে জামাতের আমিরের সাথে ভারতীয় কূটনৈতিকদের গোপনে বৈঠক হয়েছিল। এই দুটো বিষয়কে কেন্দ্র করে মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের নির্বাচনে এখন ভারত ইস্যুটা একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। দর্শক শ্রোতা, বেগম জিয়ার মৃত্যুর সংবাদ, তার পরদিন তার জানাজা এবং দাপন কার্য, এই যে আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে পর্দার সামনে অন স্ক্রিনে আমরা সাধারণ জনগণ যা যা দেখতে পাচ্ছিলাম, এক হলো পাঁচটি রাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত হয়েছিল এই আনুষ্ঠানিকতায়। ৩২ বা ৩৩টি দেশের কূটনৈতিকরা অংশগ্রহণ করেছিল এই আনুষ্ঠানিকতায়, এবং এই আনুষ্ঠানিকতায় দল মত নির্বিশেষে উপচে পড়া মানুষের ভিড় হয়েছিল এই জানাজা দাপনকে কেন্দ্র করে। আমরা সাধারণ মানুষ এটিই দেখেছিলাম আমাদের সাদা চোখে। বাট পর্দার আড়ালে এই দুটো ঘটনা ঘটে গেছে। সেই ঘটনার একটু বিস্তারিত দেখার চেষ্টা করি। তারেক রহমানকে যেই চিঠি দেয়া হয়েছে সেটি ভারতের পক্ষ থেকে বা মোদির পক্ষ থেকে এক হলো শোক বার্তা জানানো হয়েছে, দ্বিতীয়ত চিঠি দেওয়া হয়েছে। এই চিঠিতে কি ছিল চলুন সেটা একটু দেখার চেষ্টা করি। এই চিঠিতে মোদির পক্ষ থেকে বা ভারতের পক্ষ থেকে তারেক রহমানকে আগামীর বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী বলা হয়েছে বা উইশ করা হয়েছে, এবং বলেছে আপনার নেতৃত্ব দুই দেশের অংশীদারিত্বে নতুন সূচনা নিশ্চিত করবে। আর জামাতের আমিরের যে গোপন বৈঠক, সেই বৈঠকের বিষয়ে যেটি এসেছে সেটা হলো এই বৈঠকটি জামাতের আমির করেছেন রানিং বছরের শুরুতে, চলতি বছরের শুরুতে, মানে 2025 সালের শুরুতে, এবং সেটা তারা গোপন রেখেছিল 2025 সালের শেষ অবধি। দীর্ঘ 1 বছর গোপন রেখেছিল। কিন্তু গোপনটা কেন রেখেছিল সেটাই প্রশ্ন। গোপন রেখেছিল জামাতের আমির সাহেবের নিজের উক্তি যে এটি ভারতের পক্ষ থেকে গোপন রাখতে বলা হয়েছিল, তাই গোপন রাখা হয়েছে। তার মানে এই দুটো ঘটনা সামনে আসলো বেগম জিয়ার জানাজা আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে পর্দার আড়ালে যে রাজনীতির ফরেন পলিসি বা ফরেন পলিটিক্স তার অংশ হিসাবে। এবার আসি দর্শক শ্রোতা ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ জামাত প্রসঙ্গে আসি। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি, বিশেষ করে 24-এর আন্দোলন, অভ্যুত্থান, এরপরে রাজনৈতিক পট পরিবর্তন, তারপর থেকেই আমাদের কাছে যে স্লোগানগুলো এস্টাবলিশড করার চেষ্টা করেছিল একটি পক্ষ, এই জামাত, চরমোনাই, এনসিপি, তাদের অ্যালায়েন্স, যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এবং বলা আরেকটা স্লোগান ছিল আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। কিন্তু এই ভারত বিরোধী স্লোগান দিয়ে ভারত বিরোধী ন্যারেটিভ প্রতিষ্ঠা করা, ভারতের আধিপত্য বিরোধী হিসাবে জামাত, এনসিপি, চরমোনাই তাদের যে জনগণকে বুঝানো বা এই ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা, অথচ ভিতরে ভিতরে গিয়ে দেখলাম আপোষ না সংগ্রাম আমাদেরকে জানাচ্ছে সংগ্রাম, আর ভেতরে ভেতরে ভারতকে গিয়ে বলছে আপোষ। জামাত আপোষ করে এসেছে। না হয় কেন ভারত বলবে যে এই বৈঠকের কথা গোপন রাখবেন, আর জামাত সেটা দীর্ঘ 1 বছর গোপন রাখলো? এখানে কি আপোষের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না? তাহলে এবার দর্শক শ্রোতা কয়েকটা ঘটনা একটু হিসাব মিলানোর চেষ্টা করুন তো। জামাতের পক্ষ থেকে তাদের লোগো থেকে আল্লাহ শব্দ উঠিয়ে দেয়া, আকিমুদ্দিন উঠিয়ে দেয়া, এটা কাদের প্রেসক্রিপশনে হয়েছিল, কাদেরকে খুশি করার জন্য হয়েছিল? আরেকটা বিষয় হলো জামাত হিন্দু ধর্মাবলম্বীদের যে নন্দী, কৃষ্ণ নন্দী, তাকে নমিনেশন দেওয়া হয়েছে, এটি কার প্রেসক্রিপশনে বা কাকে খুশি করার জন্য? বা ছলে বলে কৌশলে হোক, বিভিন্নভাবে বেনিফিট করার মাধ্যমে হোক, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে যে এক বা একাধিক মুক্তিযোদ্ধাকে নতুন করে জামাতের দলে টানা, জামাতের জোটের মধ্যে যুক্ত করা, এটা তাহলে কোন প্রেসক্রিপশনে এবং কাদের খুশি করার জন্য এটি করা হয়েছে? এরপরে আসি
এই যে জামাত এনসিপির পক্ষ থেকে বা আরেকটা প্ল্যাটফর্ম ছিল ওসমান হাদির ইনকলাব মঞ্চ, এরা সবাই কিন্তু এই ভারত বিদ্বেষী বা ভারতের আধিপত্য বিরোধী শক্তি হিসাবে আমাদের দেশবাসীকে বা দেশের ভোটারদেরকে তারা খাওয়ানোর চেষ্টা করেছিল যে আমরা কোনোদিনই ভারতের আধিপত্যবাদ মেনে নিব না, আমরা কোনোদিন ভারতকে সহ্য করব না। তাই একের পর এক স্লোগান, যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, এই স্লোগানগুলো এস্টাবলিশ করার মধ্য দিয়ে যে মব সন্ত্রাস চালানো হয়েছে দেশে একের পর এক, প্রথম আলো, ডেইলি স্টার, উদিসি, ছায়ানটে যে ভাঙচুর করা হয়েছে এই স্লোগানগুলো দিয়ে, এটি তাহলে কেন করা হয়েছিল? এটি কি এই মব সন্ত্রাসকে উস্কে দেয়া, ভারত বিদ্বেষী সেন্টিমেন্ট তৈরি করে ভোট ব্যাংকগুলোকে ভারত বিদ্বেষী শক্তি হিসাবে নিজেদের বক্সে নিয়ে আসারই একটা গুপ্ত কৌশল বা ম্যাটিকুলাস ডিজাইন কিনা? তাহলে ময়মনসিংহের ভালুকার দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার নামে প্রকাশ্যে পিটিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে যে বীভৎস ঘটনা দেখালো, এটির পিছনেও এই মেটিকুলাস ডিজাইনেরই অংশ কিনা? ভারত বিদ্বেষী শক্তি, ভারত বিদ্বেষী দল হিসাবে নিজেদের অবস্থান জানান দিয়ে ভোটগুলোকে, এই তৌহিদি জনতা, এই উগ্র সন্ত্রাসীদেরকে একটা উন্মাদনার মধ্যে রেখে ভোট পর্যন্ত নিয়ে সেই ভোট নিজেদের বক্সে নিয়ে আসার এই কূটকৌশল বা মেটিকুলাস ডিজাইন কিনা? এই হিসাবগুলো আপনারা এখন বুঝতে পারছেন কিনা? তাহলে এবার প্রশ্ন থেকেই যায় যে ওসমান হাদিকে শুট করে তার খুনিকে ভারত পাঠিয়ে দেয়া বা তিনি ভারতে আছেন এই ধরনের সাউন্ড দিয়ে যে ভারত বিদ্বেষী মনোভাবকে আরো চাঙ্গা করে তোলা, এটা তাহলে কারা করেছে? এর পেছনে কাদের হাত রয়েছে? এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2, বিএনপি প্রসঙ্গে। বিএনপির তারেক রহমান দেশে আসার পূর্বেই এই বিএনপির অপোজিশনে এনসিপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন যে পক্ষটি রয়েছে, যে জোট রয়েছে, তাদের পক্ষ থেকে প্রকাশ্যে সভা, সেমিনারে, টকশোতে বা সোশ্যাল মিডিয়ায় তারা প্রচার করছিল এই ন্যারেটিভটি যে তারেক রহমান ভারতের সাথে আতাত করেই বাংলাদেশে আসছে, তারেক রহমান ভারতের কাছে নাকে খত দিয়েছে, তারেক রহমান ভারতের কাছে বিক্রি হয়ে গেছে, তারেক রহমান ভারতের কাছে বিভিন্ন শর্তে আবদ্ধ হয়ে দেশে আসতেছে। এই ধরনের যে ন্যারেটিভগুলো সামনে আসতেছিল, এটা কি সত্য প্রমাণিত হয় এই তারেক রহমানকে ভারতের পক্ষ থেকে চিঠি দিয়ে সম্ভাব্য প্রধানমন্ত্রী জানানোর উইশ করার মধ্য দিয়ে? তার মানে তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকেও কি আগামীতে ক্ষমতায় আসার জন্য ভারতের থেকে তারা প্রেসক্রিপশন নিচ্ছে বা ভারতের সাথে বিভিন্নভাবে আতাত করছে তারা? এই ঘটনাকে, চিঠি দেয়া, তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসাবে উইশ করা, এটাকে নিছক একতরফা ভালোবাসা বা একতরফা উইশ বলে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ আছে কিনা আসলে? যে ভারতের পক্ষ থেকে মোদি জাস্ট তারেক রহমানকে সম্ভাব্য একটা প্রধানমন্ত্রী বলে উইশ করেছে তার এই ব্যথিত সময়ে, এটাই, এর বাহিরে আর কিছু না, এটা বলে উড়িয়ে দেওয়ার আসলে কোনো সুযোগ আছে কিনা? এই ঘটনার মধ্য দিয়ে এই গন্ধটা প্রমাণিত হয়ে যাচ্ছে কিনা যে শুধু জামাতই নয়, বরং বিএনপিও ক্ষমতায় আসার জন্য ভারতের সাথে লিয়াজু করে চলছে, পর্দার আড়ালে ভারতের সাথে একই চায়ের কাপে চুমুক দিচ্ছে। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 3। আলোচনায় এতক্ষণে আমরা যা দেখলাম যে বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে যে প্রধান দুটি পক্ষ, বিএনপি তাদের জোট, অপরদিকে এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের জোট, এই দুটো পক্ষই তাহলে ভারতের কাছে নতজানু হচ্ছে, বিভিন্ন শর্তে ভারতের সাথে লেসপেন্সার করছে, ভারতের সাথে একটা দহরম মহরম সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে যার যার স্থান থেকে আগামীর নির্বাচন বা নির্বাচনকে ক্ষমতায় আনার জন্য। তাহলে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের নির্বাচনে এই ভারত ইস্যু ফরেন পলিসি হিসাবে কি ভারত তার ক্ষমতা, ভারত তার আধিপত্য দিয়েই আমাদের উপরে প্রভাবটা বিস্তার করছে, না আমরা আমাদের স্বার্থের জন্য ভারতের ইস্যুটাকে বা ভারতের সেই আধিপত্যবাদকে নিজেদের উপরে জোর করে টেনে নিয়ে আসছি? কোনটা? আর যদি তাই হয়ে থাকে তাহলে তো প্রশ্ন আসেই যে বিগত 15 বছরে শেখ হাসিনার সরকার তাহলে অপরাধটা কি করেছিল?
শেখ হাসিনার সরকারের অন্যতম অভিযোগ তার বিরুদ্ধে যেটা ছিল যে ভারতের সাথে তারা খুব বেশি দহরম মহরম সম্পর্ক রাখছে, বা ভারতের একটা পাপেট সরকার হিসাবে শেখ হাসিনা এখানে বসে আছে, বা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। তাহলে আওয়ামী লীগের ভুল কি এইটা ছিল যে ভারতের সাথে যত সম্পর্ক রেখেছে সেটা আওয়ামী লীগ ওপেনে রেখেছিল, প্রকাশ্যে রেখেছিল, সাদা চোখে আমরা সাধারণ জনগণ সেটা দেখতে পাচ্ছিলাম? এটাই কি আওয়ামী লীগের অন্যায় ছিল? আর এখন প্রধান দুটি শক্তি কেউ কম আর কেউ বেশি ঘুরে ফিরে সেই ভারতের কাছেই নতজানু হতে যাচ্ছে। আর এইদিকে এই দুইটা জায়গায় এসে আমি যদি কনক্লুশনে যাওয়ার চেষ্টা করি যে বিএনপিও ভারতের সাথে লিওজো করার চেষ্টা করছে, ক্ষমতায় আসার জন্য ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী চলছে, আর জামাতও প্রেসক্রিপশন অনুযায়ী চলছে, বৈঠক করছে সেটা গোপনে, এবং সেটা 1 বছরের মতো গোপনও রাখছে। কিন্তু দুটোকে কি একই পাল্লায় রাখা যায়? না, আমি একই পাল্লায় রাখতে চাই না। আমি এখানে জামাতে ইসলামকে বা তাদের এনসিপি, তাদের অ্যালায়েন্সকে বেশি অপরাধী হিসাবে শনাক্ত করতে চাই বিএনপির চেয়ে। কারণ বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের মানুষকে ভারতের আধিপত্য বিরোধী শক্তি হিসাবে বিএনপি যতটুকু না জানান দিয়েছে তার চেয়ে বেশি জানান দিয়েছে এনসিপি, এই জামাতে ইসলামী এবং তাদের অ্যালায়েন্স। তাহলে তারা জনগণকে খাওয়াচ্ছে এক জিনিস আর ভিতরে ভিতরে গিয়ে করছে আর এক জিনিস। তাহলে এই ধরনের কাজ কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে 2023 সালের 24শে আগস্ট জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরও ভারতে গিয়েছিল, সেখানে গিয়ে মিটিং করেছিল। দেশে আসার পরে সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেছিল মিটিংয়ে কি বিষয় আলোচনা হয়েছে, তখন জিএম কাদের বলেছিল ভারতের অনুমতি ছাড়া এই কথা বলা যাবে না, প্রকাশ করা যাবে না। তো এবার জামাতের আমির সাহেব কি করলো? তিনিও তো 1 বছর ধরে এটা গোপন রাখলো ভারতের খুশি করার জন্য, ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী। তাহলে সেই সময়ে আমরা দেশের অধিকাংশ মানুষ এই জিএম কাদেরকে কি বলেছিল? বেঈমান বলেছিল। কি বলেছিল? তাকে বিশ্বাসঘাতক বলেছিল। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে জামাত বা জামাতের আমির সাহেবকে বেঈমান এবং বিশ্বাসঘাতক বলবেন কিনা, বা তিনিও বা তারাও বেঈমান বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে কিনা? দর্শক শ্রোতা, এই প্রশ্ন রেখে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।